কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজকে শনিবার আর এখন সকাল 9টা বাজে। 9টা বাজতে না বাজতেই আজকে কিন্তু লাঞ্চের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের বাড়িতে আসছে আমাদের খুব কাছের এক বন্ধু, তাহিরের বাল্য বন্ধু। তার পরিবার নিয়ে আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসছে। বন্ধুদের সাথে আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাইরেই মিট হয়, ওই ধরুন রেস্টুরেন্টে যাওয়া বা একটা কোনো আউটিংয়ে যাওয়া। সেই কারণে বাড়িতে বন্ধুদের আসাও হয় না, আমাদেরও যাওয়া হয় না। আজ বহুদিন পরে এই বন্ধুটি আমাদের বাড়িতে আসছে। প্রথমে প্ল্যান হয়েছিল আমরা একটা রেস্টুরেন্টে যাব, তারপরে আমি ভাবলাম যে না, ওদেরকে সবসময় রেস্টুরেন্টে মিট না করে একদিন বাড়িতে আমি রান্না করে খাওয়াই। আজকে লাঞ্চের মেনুতে থাকছে একদম ফুল ব্রিটিশ রেসিপি। প্রায় অনেকগুলো রেসিপি বানাবো, সবগুলোই ব্রিটিশ রেসিপি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দাঁড়ান, আংটিগুলো একটু খুলে নিই। এই মুরগিটা এখন মশলাপাতি মাখাবো, আর মশলাপাতিগুলো সব আংটির মধ্যে ঢুকে যাবে, সেই কারণে আগেভাগে খুলে নিলাম। মুরগির ওয়েস্টার্ন স্টাইলে রোস্ট বানানোর জন্য প্রথমে আমি আদা রসুন একটু পেস্ট করে নিয়েছি। তারপরে দেব বিভিন্ন রকম হার্বস। এই যে প্রথমেই যাচ্ছে সেজ। হার্বস একটা বা দুটো ব্যবহার করলেও হয়, তবে বিভিন্ন রকম ব্যবহার করলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। তারপরে দিচ্ছি থাইম। প্রত্যেকটা হার্বসই ওই মোটামুটি 1 চামচ করে দেব। প্রত্যেকটা বোতলের গায়ে কি হার্বস সেটা লেখা আছে দেখুন। তারপরে যাচ্ছে পার্সলে। এই হার্বসগুলো সবই এখানে ফ্রেশও কিনতে পাওয়া যায়, তবে আমি কিছু শুকনো হার্বসও বাড়িতে রাখি। তারপরে দিচ্ছি ডিল। আজকে যে রেসিপিগুলো বানাবো সেগুলো কিন্তু ভীষণ সহজ রেসিপি, আর আজকাল যেহেতু সবার বাড়িতেই ওটিজি আছে, আপনারা চাইলেই এই রেসিপিগুলো বানিয়ে দেখতে পারেন। এরপরে যাচ্ছে অরিগানো, আর তারপরে দেব বেজিল। এই বেজিলটা কিন্তু আসলে এক ধরনের তুলসী পাতা, জানেন তো? বেজিলটা সাধারণত ওয়েস্টার্ন খাবারে ব্যবহার করা হলেও এটা কিন্তু ইন্ডিয়ান অনেক খাবারেও খুব ভালো লাগে খেতে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর সবশেষে দিচ্ছি রোজমেরি। এই রোজমেরিটা ব্রিটিশ যে কোনো রোস্টেই একদম মাস্ট একটা উপকরণ, আর ভীষণ ভালো লাগে খেতে। এরপরে দেব হালকা করে একটু তেল। বেশি তেল দেব না, কারণ মুরগির ওই যে স্কিনটা দেখছেন তাতে প্রচুর ফ্যাট আছে, আর সেখান থেকে প্রচুর তেল বেরোবে। তাই আমার এক্সট্রা বেশি করে তেল দেওয়ার দরকার নেই। ওই মুরগির যে স্কিনের ফ্যাট আছে সেটাতেই মুরগিটা ভালো রান্না হয়ে যাবে। এরপরে দেব হালকা করে একটু লবণ। আপনারা তো জানেন আমরা লবণটা ভীষণ কম খাই, আর যারা আমাদের বাড়িতে বেড়াতে আসছে তারাও ভীষণ লবণ কম খায়। আর তাছাড়া লিয়ানাকেও আমরা লবণটা ভীষণ অল্প খাওয়াই। আর যারা আসছে তাদেরও কিন্তু একটা বাচ্চা মেয়ে আছে, জানেন, লিয়ানার থেকে 6 মাসের ছোট। সেই কারণে লবণের মাত্রাটাকে খুব কম রাখছি। আর সবশেষে দিয়ে দিলাম একটু গোলমরিচ। এরপরে সমস্ত মশলাপাতিগুলোকে মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আজ যেহেতু শনিবার, বাড়িতে আজকে সবাই আছে, লিয়ানা আছে, তাহির আছে, আমার বোনও আছে। সবাই মিলে রান্না করার মজাই আলাদা। আজ একদম ছেলেবেলার রবিবারগুলোর মতো একটা ফিলিংস আসছে, জানেন। ছেলেবেলায় দেখতাম আমাদের রবিবারের দিনই বাড়িতে মুরগি অথবা খাসির মাংস হতো। সারা সপ্তাহ জুড়ে মাছ অথবা ডিম হতো, আর রবিবারের দিন হয় মুরগির মাংস অথবা খাসির মাংস। আজকাল দেখি সেই সব নিয়ম আর নেই। আজকাল দেখি প্রায় সব বাড়িতেই যে কোনো দিন মুরগির মাংস অথবা খাসির মাংস হয়, আমাদের বাড়িতেও হয়। তবে রবিবারের দিনের যে ফিলিংসটা মুরগির মাংস বা খাসির মাংস খাওয়ার, সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। মুরগিটার গায়ে ভালোভাবে মশলাপাতি মাখিয়ে নিয়েছি। এবার কিছু গাজর, লেবু আর টমেটো কেটে নেব। তারপরে এই সবজিগুলোকে ওই মুরগিটার সঙ্গেই রোস্ট করব। তবে এই সবজিগুলো কিন্তু রোস্ট খাওয়া হবে না, সেই সবজিগুলো দিয়ে পরে একটা গ্রেভি বানানো হবে। ব্রিটিশ রেসিপিগুলোর সঙ্গেও গ্রেভি খাওয়া হয়, ঠিক যেমন আমরা মাংস বানালে মাংসের সঙ্গে একটা ঝোল বানাই। তবে এই গ্রেভিটা কিন্তু মাংসের সঙ্গে রান্না না করে সেটাকে কিন্তু আলাদাভাবে রান্না হয়। এরপরে এই সবজিগুলো সব ঢুকিয়ে দেব মুরগির পেটে। এর পেছনে দুটো কারণ আছে। এক তো মুরগির পেটে গেলে সবজিগুলোতে খুব ভালো একটা মুরগির ফ্লেভার চলে আসবে, আর দ্বিতীয়ত সবজিগুলো যদি বাইরে রাখি, যেহেতু মুরগিটা অনেকক্ষণ ধরে রোস্ট হবে, সবজিগুলো পুড়ে যাওয়ার একটা চান্স আছে। সেই কারণে সবজিগুলো সব মুরগির পেটে ঢুকিয়ে দিচ্ছি। আর সব শেষে দিচ্ছি ওই লেবুটা আমি গোটায় রাখছি। আমার মাকেও দেখি ইন্ডিয়ান স্টাইলে একটা খুব ভালো মুরগির রোস্ট বানায়। বিভিন্ন রকম ইন্ডিয়ান মশলাপাতি দিয়ে গোটা মুরগি বানায়, ভীষণ ভালো হয় ওটাও খেতে। দেশে গেলেই মা তাহিরের জন্য ওই রকম গোটা মুরগি রোস্ট বানায়, ভীষণ ভালো হয় খেতে। তবে আমরাও বাড়িতে আমাদের এই বিদেশি স্টাইলে মাঝে মাঝে এই রোস্টটাও বানাই,
আপনারা চাইলেই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। আগেই বললাম আজকাল সবার বাড়িতেই ওটিজি হয়ে গিয়েছে, তাই এই রোস্টটা বানাতে কিন্তু এমন কিছু খাটনি হবে না। মুরগির ট্রেটাকে ভালোভাবে ফয়েল পেপার দিয়ে জড়িয়ে দিলাম, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। ওই বাষ্পটাই মুরগিটা কিন্তু ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মুরগিটা এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘন্টা 2 রোস্ট হবে। আর তারই মধ্যে আমি এই সমস্ত সবজিগুলোকে একটু রোস্ট করে নেব। উপরের একটাই মুরগিটা হচ্ছে, আর নিচের একটাই একটা একটা করে সবজিগুলোকে দেবো আর রোস্ট করে নেব। আশা করছি আমাদের গেস্টরা আসার আগেই আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। এই যে এইটাকে বলে ব্রাসেলস স্প্রাউট। এটা দেখতে একদম বাঁধাকপির মতো, কিন্তু ছোট্ট ছোট্ট বলের মতো। খেতেও অনেকটা বাঁধাকপির মতোই হয় জানেন। আর এই সবজিটাকে বলে পার্সনিপ। এটা দেখতে খানিকটা মূলোর মতো, কিন্তু খেতে আমাদের দেশে যে কেশর আলুটা পাওয়া যায় না, ঠিক সেই রকম। এই পার্সনিপ আর ব্রাসেলস স্প্রাউটের রোস্ট এখানে ক্রিসমাসের সময় সবাই প্রচন্ড পরিমাণে খায়, আর রোস্টের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। এইগুলো হচ্ছে মিষ্টি আলু। এই মিষ্টি আলু রোস্টটা খেতে ভীষণ ভালো লাগে। সাদা আলুর সঙ্গে মিক্স করে অনেকেই মিষ্টি আলু রোস্ট বানান। আজকে আমিও কিছু বানাবো। সবজিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে সবজিগুলোকে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কাটবো। উচিত সবজিগুলো ধুয়ে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়ানো, তবে খোসাতে কোনো কোনো সময় একটু বালি থেকে যায়, আর বালিগুলো সিঙ্কে চলে যাবে বলে সেই কারণে আমি কিন্তু খোসাগুলো আগে ছাড়িয়েই নিই। পার্সনিপগুলো আর মিষ্টি আলুগুলোকে এবার লম্বা লম্বা করে একটু কেটে নেব। আর এই ব্রাসেলস স্প্রাউটগুলোকে কাটার দরকার নেই, ওই রকম গোটা গোটাই গোল গোল রোস্ট হবে। আমাদের দেশের বাড়িতে দেখতাম, এখনো দেখি, আমাদের আত্মীয় স্বজনরা, কাছের মানুষেরা সবসময় আমাদের বাড়িতে ওঠা যাওয়া করেন। আমরাও তাদের বাড়িতে যাই। তবে এইখানকার পরিবেশটা একদমই আলাদা জানেন। এখানে কেউ কারোর বাড়িতে গেলে, বিশেষ করে বন্ধু বান্ধব হলে, বহুদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হয়। আমরাও যেমন তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তাদের বাড়ি যাই, তারাও আমাদের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসে। প্রথম প্রথম আমার এই সিস্টেমটাকে ভীষণ অবাক লাগতো। এখন এই সিস্টেমটা এমন রপ্ত হয়েছে যে কেউ ফোন না করে এলেই অবাক লাগে। তবে কেউ ফোন না করে আসেও না জানেন। যদি কোনো কারণে শর্ট নোটিসে কেউ কাউকে কিছু পৌঁছে দিতে চায়, তাহলে সাধারণত তারা সেই জিনিসটা বাড়ির দরজার কাছে এসে রেখে তারপরে একটা মেসেজ করে দেয় যে আমি তোমার বাড়ির দরজায় এই জিনিসটা রেখে এসেছি। যেহেতু শর্ট নোটিস, তাই তারা বাড়ির দরজার কাছে এসেও কিন্তু বাড়ির ভেতরে ঢোকে না বা আপনাকে ফোন করে বিরক্ত করে না। আর তাছাড়া লন্ডনের বেশিরভাগ বাড়িগুলোই এত ছোট ছোট হয় যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য 2-4টে মানুষকে ডেকে নিয়ে এসে সন্ধ্যার সময় একটু সময় কাটানো বা ছুটির দিনগুলো একটু কাটানো মুশকিল হয়ে যায়। তবে গরমের সময়, মানে ওই জুন, জুলাই, আগস্ট, এই সময়টা একটু সুবিধা হয়, কারণ তখন বাগানটা খোলা পাওয়া যায়। যেহেতু তখন বৃষ্টিপাত একটু কম হয়, সেই কারণে তখন বাগানেই অনেক পার্টি হোস্ট করা যায়। গল্পে গল্পে ওই রেসিপিটায় কি কি দিলাম সেটাই বলতে ভুলে গিয়েছি। ওই মিষ্টি আলু আর পার্সনিপটাই দিয়েছি একটু তেল, লবণ আর গোলমরিচ। আর এই ব্রাসেলস স্প্রাউটটাতেও তাই একই জিনিসই দেব। কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমাদের নেমন্তন্ন ছিল। তো সেই নেমন্তন্নটা 1.5 মাস আগে বুক করে রাখতে হয়েছিল। ওদের বাড়িতে আমরা মাত্র 2 থেকে 2.5 ঘন্টার সময় কাটিয়েছিলাম, আর সেইটুকু সময় কাটানোর নেমন্তন্ন আমাদেরকে 1.5 মাস আগে পাঠিয়েছিল ওরা। লিয়ানাকে ব্যাকগ্রাউন্ডে শুনলেন মনের আনন্দে গান করে বেড়াচ্ছে। আমি ওইদিকে পার্সনিপ, মিষ্টি আলু আর ব্রাসেলস স্প্রাউটটাকে রোস্টে চাপিয়ে দিয়েছি, আর এইদিকে প্রস্তুতি নিচ্ছি ইয়র্কশায়ার পুডিং বানানোর জন্য। এই ইয়র্কশায়ার পুডিংটা ব্রিটিশ রোস্টের একটা ভীষণ জনপ্রিয় সাইড ডিশ হিসাবে খাওয়া হয়। রেসিপিটা অত্যন্ত সহজ। আমি প্রথমে নিচ্ছি 200 মিলিলিটার দুধ, আর সেই দুধে অ্যাড করব 200 গ্রাম আটা, আর তাতে অ্যাড করব 4টে ডিম আর একটুখানি লবণ। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আর ব্যাস, আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটায়। সব উপকরণগুলো একটা পাত্রে এক জায়গায় ঢেলে নিয়ে তারপরে সেগুলোকে আমি মাখিয়ে নেব। ব্যাটারটাকে তৈরি করে আমি এইভাবে একটু রেখে দেব। তারপরে বন্ধুরা এলে ওদেরকে গরম গরম ইয়র্কশায়ার পুডিং বানিয়ে খাওয়াবো। আর এইদিকে ব্রাসেলস স্প্রাউটটা আমার রোস্ট হয়ে গিয়েছে।
oink. Oh, my donut had a farm. E-I-E-I-O. I know my farmer had a horse. E-I-E-I-O. There were nine, 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 there were cat, every day cat. Oh, my donut had a farm. আমার ভিডিও করার যে ট্রাইপডটা আছে সেই ট্রাইপডটাকেও মাইক বানিয়ে গান করছে। আর এইদিকে দেখুন আমার পার্সনিপ আর সুইট পটেটোটা রোস্ট হয়ে গিয়েছে। এবার একটু সাদা আলু কেটে নেব। এই সাদা আলুগুলো দিয়ে আমি ওয়েজেস বানাবো। এই যে দেখুন এইভাবে একটু কেটে নিতে হবে। এরপর আলুগুলোকে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে গায়ে একটুও জল না থাকে। এরপর এতে তেল, গোলমরিচ আর হালকা করে একটু পটেটো সিজনিং দেব। এই যে এইটা হচ্ছে পটেটো সিজনিং, সেদিন বাজার করতে গিয়ে কিনে নিয়ে এসেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এই সিজনিংটায় লবণ থাকেই, সেই কারণে আমি আলাদাভাবে আর লবণ দিচ্ছি না। এবার এই দিকে কিছু ব্রোকলি একটু স্টিম করে নেব। ব্রোকলি তো একটা ফুলকপির মতো দেখতে পাওয়া যায়, আর এগুলো হচ্ছে একটু ডাঁটার মতো দেখতে, সেই জন্য এগুলোকে বলে স্টেম ব্রোকলি। এই ব্রোকলিটা কিন্তু ওই ফুলকপির মতো দেখতে ব্রোকলির থেকে অনেক বেশি ভালো হয় খেতে, একটু মিষ্টি মিষ্টিও লাগে। এই রেসিপিটায় প্রথমে দিয়েছি একটু তেল, তারপরে দিয়েছি একটু লবণ, আর এখন দিচ্ছি একটু রসুন গুঁড়ো। এরপরে হালকা আঁচে এটাকে একটু ভাপে বসিয়ে রাখবো। সেদ্ধ হয়ে এলে ওটাতে একটু চিজ অ্যাড করে দেব। ব্রিটিশ রোস্ট মেনুতে একটা মাংসের আইটেম তো থাকেই, সঙ্গে বিভিন্ন রকম সবজি রোস্ট এবং সবজির স্টিমও কিন্তু করা থাকে। রান্না তো প্রায় অনেকটা এগিয়ে এলো, এর মধ্যেখানে একটু ফাঁক পেয়েছি। এবার থালা বাসনগুলোকে একটু মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আমাদের যে বন্ধুরা আজকে আসছে তারা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে থাকে, প্রায় 2 ঘন্টা জার্নি করে আসছে। এত দূর থেকে আসছে, এত খাটুনি করে আসছে আমাদেরকে দেখতে। ভারতীয় মন তো, রেস্টুরেন্টে গিয়ে মিট করার ইচ্ছে হলো না। তাতে কষ্ট একটু হোক না, আজ নিজেই তাই সবকিছু রান্না করার সিদ্ধান্ত নিলাম। গতকাল অবধি রেস্টুরেন্টে মিট করার কথা ছিল, শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ করে তাহিরকে বললাম ওদের বাড়িতেই ডাকতে। এই যে ব্রকলির এই ব্রথটা এবার আমি রেখে দেব, এটা পরে যে গ্রেভিটা বানাবো তাতে কাজে আসবে। যারা আসছে তাদের সঙ্গে আগে খুব ঘন ঘন মিট হতো, এখন তো ছেলে মেয়ে হয়ে যাবার জন্য এত ঘন ঘন আর দেখা সাক্ষাৎ হয় না। আগে প্রায় 2-3 সপ্তাহ পর পর আমাদের কোনো আউটিং লেগেই থাকতো। ওদের সঙ্গে মাস 6 আগে একটা ক্যাম্পিং এ গিয়েছিলাম। সে ক্যাম্পিং এর ভিডিও একটা দেওয়াও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে সেই সময় আমার ব্লগিং স্টাইলটা একটু অন্যরকম ছিল, হয়তো ভিডিওটা আপনাদের ভালো না লাগলেও লাগতে পারে। তবে কেউ ইচ্ছুক থাকলে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। সেই ট্রিপটাই আমরা 2 পরিবার 2 ছোট ছোট বাচ্চা নিয়ে ক্যাম্পিং করতে গিয়েছিলাম। একদম খোলা মাঠের মধ্যে টেন্ট লাগিয়ে ক্যাম্পিং করেছিলাম। এই যে এইদিকে আমার আলু রোস্টটা একদম কমপ্লিট, কি সুন্দর রং হয়েছে দেখুন, সোনালী রঙের। প্রায় 2 ঘন্টা হতে চললো, আর এই যে আমার মুরগির রোস্টটা একদম কমপ্লিট। এবার এটাকে বের করে নেব। আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট, শুধু গ্রেভিটা হয়নি। আর এই ইয়র্কশায়ার পুডিংটা ওরা আসলে করব বলছিলাম, ওরা কিন্তু চলে এসেছে। ইয়র্কশায়ার পুডিং বানানোর জন্য এইরকম কাপকেক বানানোর একটা ট্রে লাগবে। তাতে সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দিতে হবে। তেলটা কিন্তু বেশ অনেকটা করে প্রত্যেকটা সেকশনে দিতে হবে। আর এই যে দেখুন রোস্টটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলোকে বের করে নেব। সবজিগুলো বের করে নিয়ে সেটার একটা গ্রেভি বানাবো। এই দেশে বন্ধু বান্ধব কাছের মানুষদের সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্টে যেমন দরকার হয়, কিন্তু এই দেশে বসবাসের জন্য আমার মতে সেটার কিন্তু অনেক উপকারিতাও আছে। প্রত্যেকটা মানুষই এখানে জীবন জীবিকার জন্য চরমভাবে কর্মব্যস্ত। নিজের জন্য কিছু করতে গেলেও পুরো সপ্তাহের প্রত্যেকটা কাজ সামলিয়ে সেই কাজটা করার সুযোগ আসে। কোনো রুটিন একটুখানি হেরফের হয়ে গেলেই পুরো দিনের প্ল্যানটা নড়বড়ে হয়ে যায়। সবাই ভীষণভাবে সময় সচেতন। বাস, ট্রেন, অফিস, আদালত একটা মিনিটও লেটে চলে না। এত স্ট্রিক্ট সময় সচেতনতা মানুষকে ভীষণভাবে ডিসিপ্লিন হতে শিখিয়েছে। এই যে একদম গরম তেলে এবার ওই যে আগে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা সেকশনে সমান সমান করে ব্যাটারগুলো দিয়ে তারপরে এই ট্রেটা আবার ঢুকিয়ে দেব আভেনে। এরপরে একটা টিস্যু দিয়ে ওই ট্রের উপরে যে এক্সট্রা ব্যাটারগুলো পড়েছিল সেগুলো একটু মুছে দিচ্ছি। এটা মুছে না দিলে ইয়র্কশায়ার পুডিংগুলো কিন্তু ফুলবে না ভালোভাবে। এইবার আভেনে এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট মতো বেক করতে হবে। ওইদিকে আমার ইয়র্কশায়ার পুডিংগুলো হচ্ছে আর এইদিকে আমি একটু গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। গ্রেভির জন্য মুরগির ভেতরে যে সবজিগুলো রোস্ট করেছিলাম সেগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি আর তাতে দিচ্ছি একটুখানি লেবু। এরপরে এই গ্রেভিটাকে একটা সসপ্যানে দিয়ে তাতে একটু করে সিজনিং দেব, একটু করে তেল দেব। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে এলে তাতে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে এলেই তারপরে বন্ধ করে দেব। এটা খানিকটা একটা স্যুপের মতনই, কিন্তু এটাকে এখানে গ্রেভি বলে। আর এই যে আমার ইয়র্কশায়ার পুডিংটা দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এই যে ইয়র্কশায়ার পুডিংটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর অসম্ভব ভালো একটা গন্ধ বেরিয়েছে। পুরো বাড়িতেই মনে হচ্ছে আজকে যেন একটা উৎসব। Of course. Dance? You want me to dance? Chicken. Chicken. Oh, chicken. Yeah? Come on, Leona. Yes. Whoa, chicken. Should we put the chicken anywhere? You want to play for it? You can keep it at the side if you want. Yeah. Try and do some slices and some on TV. Yeah. বন্ধুকে বললাম চিকেন কাটার দায়িত্বটা আজকে ওই নিক। কি সুন্দর করে কাটছে দেখুন, আর ভেতরটা কি সুন্দর রান্না হয়েছে দেখুন, একটুও লাল নেই। আজকের এপিসোডটা আর লম্বা করছি না। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো একটা এপিসোডে। He's still picking at the chicken.